প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। সামনের দিনগুলোতে রাজনীতি আরও গুলাটে হতে পারে, এরকম একটি আশঙ্কার কথা অনেকে বলছেন। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যদি সুস্পষ্ট অবস্থান নেয় নিজে, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হতে পারে, এমনও অভিমত অনেকের। আপনি কি বলবেন? আমি একদমই একমত। আমার মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। আপনি দেখেন, এখন কিন্তু অনেক রাজনৈতিক বিতর্ক হচ্ছে, অনেক দলের দলীয় এজেন্ডা বাজারে এসেছে। কোনো নেতৃত্বের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক প্রবল হয়েছে বলে তারা মনে করছেন। কাজেই এখন কিন্তু আমরা তাদের চেহারাটা প্রকাশ্য হতে দেখছি। ধরেন, সংস্কার নিয়ে দলগুলোর অবস্থান যদি আপনি দেখেন, যেই দল এতদিন বলেছে যে তারা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হোক তারা চান না, তারা কিন্তু এখন সুর পাল্টে ফেলেছেন। তারা কিন্তু সংসদের মেয়াদ 5 বছর থেকে 4 বছরে আনতেও চান না। তার মানে হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার স্বপ্নটি যত কাছাকাছি আসছে, তত আমরা দেখছি তাদেরকে কম্প্রোমাইজড হতে, এক ধরনের প্রতারণামূলক অবস্থান নিতে। এখন জাতীয় নাগরিক পার্টি, যারা এই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি, তারা একটা নতুন রাজনীতি আপনাকে উপহার দিতে চাচ্ছে, অন্তত কথায়। কাজে কিন্তু আমরা তার প্রকাশ্য অবস্থান খুব ভালো দেখছি না। আপনি সেই রোড শো দেখতে পাচ্ছেন, সেই পতিত শক্তির কাউকে কাউকে মঞ্চে দেখতে পাচ্ছেন। দেখুন, তাদের তো রাজনৈতিক অবস্থান নাই বাজারে। কিন্তু এখন তারা যদি খড়কুটোর মতো যারা বেঁচে আছে, পলাতক শক্তি, তাদেরকে অবলম্বন করে বেঁচে থাকতে চায় স্থানীয় পর্যায়ে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আত্মঘাতী হবে, এটি আত্মঘাতী হবে। এবং আমি তাদেরকে বলবো, তাদের যে সুবর্ণ রাজনৈতিক সম্ভাবনা আছে, সেটিকে তারা অঙ্কুরেই বিনষ্ট করে ফেলবে। কেউ কেউ সেটি করছে। এখন আপনি যদি জামাতে ইসলামী বা বিএনপির মতো বড় প্রতিষ্ঠিত দলগুলোকে দেখেন, তারা কমপ্লিটলি তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা 5ই আগস্ট ভুলে গেছে, তারা দেয়ালের লিখন ভুলে গেছে, তারা মানুষের প্রত্যাশা ভুলে গেছে, যেই মানুষগুলো জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের সাথে প্রতারণামূলক সম্পর্কে তারা অবতীর্ণ হয়েছে। অন্তর্বর্তী সরকারের অবস্থানটিকে অত্যন্ত জোরালো হতে হবে, তাকে দৃঢ় পায়ে দাঁড়াতে হবে। আপনার মনে রাখতে হবে, এই মুহূর্তে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব তাদেরকে আমরা ক্ষমতায় রেখেছি, তারা যেন এটি করতে পারেন কঠোর হাতে। আগামী পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা যে আরও ঘোলাটে হবে, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, নির্বাচনে অংশগ্রহণের কথা আসবে, সংস্কারের কোন কোন প্রস্তাব বাস্তবায়িত হবে, কোনটি হবে না, তখন আপনি দেখতে পাবেন যে কম্প্রোমাইজ করার শুরু হয়ে যাবে ব্যাপকভাবে। দেখুন, নির্বাচনটি ঘনিয়ে এলেই আপনি সংস্কারের চিন্তা থেকে সরে যেতে হবে। এবং নির্বাচন ঘনিয়ে এলে আমরা দেখতে পাবো, আপনি দেখবেন দলগুলো কাদেরকে প্রার্থী মনোনয়ন করে। সেই যে কালো চেহারাগুলো, যারা সন্ত্রাসী, দুষ্কৃতকারী, অর্থ লোপাটকারী, তাদের চেহারা আপনি দেখতে পাবেন। আপনি জানেন মনোনয়ন বিক্রি হতে শুরু করবে। এই রকম পরিবেশে বাংলাদেশ যখন যাবে, বাংলাদেশের মানুষ চূড়ান্তভাবে হতাশ হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে মানুষ যতটা খুশি হয়েছিল, কোথাও কোথাও মনে হবে আমরা কি তার চেয়েও খারাপ জায়গায় চলে গেলাম কিনা। কাজে এই শঙ্কা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কিছুটা হতাশার চিত্র দেখালেন। আশাবাদী হওয়ার চিত্র যদি আপনাকে দেখাতে বলে, আপনি কি বলবেন? রিয়েলিটি আলাপ করার সুবিধা হচ্ছে, তাহলে আপনি জানেন যে এই রিয়েলিটিতে আপনি পা দিবেন না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে আপনি কি করে আলোচনার টেবিলে রাখবেন। দেখেন, একটা কথা বলি, এই প্রত্যেকটা সংস্কার তাদের জন্য তিতা, তারা গিলতে চাচ্ছে না। তা আপনি কি গত 7 মাসে তাদের দলগুলোর ভেতরে কোনো সংস্কার দেখেছেন? আমি তো দেখিনি। তারা বারবার অন্তর্বর্তী সরকারের উপরে চাপ দিচ্ছেন নির্বাচনের জন্য, বিশেষ করে বড় দলগুলো। সংস্কারের ব্যাপারে তারা, ধরেন বিএনপির কথাই বলি, 3 বছর আগে 31 দফা তারা দিয়েছিলেন। প্রেক্ষাপট তো এখন সম্পূর্ণ ভিন্ন। আপনি 31 দফা বলে বলে আপনি খুব বেশি পার পেতে পারবেন না। আপনাকে আজকের জায়গায় দাঁড়িয়ে সংস্কারের ব্যাপারে আপনার তীব্র কমিটমেন্টটি বলতে হবে। আমার মনে হয়েছে যে আমি হতাশ না। প্রথম কারণে হতাশ না বলি, 5ই আগস্টের আগে যা ঘটেছে, এটি একটি অদ্ভুত বাংলাদেশ ছিল। সেখান থেকে বাংলাদেশ যে আজকের জায়গায় এসছে, তাতেই আমি খুশি। কিন্তু আমি আরও খুশি হব যদি আমরা স্বপ্নের বাংলাদেশের দিকে যেতে পারি। তার মানে হচ্ছে যে একটা পচা রাজনীতি থেকে আমরা বিদায় নিয়েছি, আওয়ামী লীগের মতো একটা দলের হাত থেকে আমরা মুক্ত হয়েছি, শেখ হাসিনার মতো একটা কুৎসিত শাসন থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের প্রগতিশীল, প্রোগ্রেসিভ
একটা শাসনতন্ত্রের রূপরেখা দাঁড় করাতে হবে, রাষ্ট্র সংস্কারের কথা বলতে হবে, রাজনৈতিক সংস্কারের কথা বলতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে অফকোর্স বিতর্ক থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু গণমানুষের জন্য তারা রাজনীতি করেন, এটি আমি তাদের চোখে মুখে দেখতে চাই এবং কাজে দেখতে চাই। এটি কিন্তু এখনও সম্ভব। অন্তর্বর্তী সরকার যেন দুর্বল না হয় এবং অন্তর্বর্তী সরকার যেন বারবার বলতে পারে যে মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা কী ছিল এবং রাজনৈতিক দলগুলোকে কেন। আপনি দেখেন বারবার যখন আমরা বলি যে ওয়েবসাইটে তুলে দেন, এটি কেন বলা হয়? কারণ এই জন্য বলা হয় যে তারা এটিকে ভয় পান। কোনো মানুষ নাকি টেকনোলজিকে ভালোবাসে না এবং প্রকাশ্য হতে চায় না, তারা অস্পষ্টতা চায়, তারা মানুষকে আরও প্রতারণার মধ্যে নিতে চায়। দেখুন, রাজনীতিবিদদের ব্যাপারে বলি, তাদের জীবনে একটা অপূর্ব সুযোগ তৈরি হয়েছে এই 5ই আগস্টের পরিস্থিতিকে নিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার। আপনি জানেন বাংলাদেশের রাজনীতি কিন্তু অপরাজনীতি, বাংলাদেশের রাজনীতি কিন্তু মানুষের রাজনীতি না, ক্ষমতার রাজনীতি। কাজে এই সময়টাকে তারা যদি ব্যবহার করেন, তাদের কারো কারো জীবন কিন্তু লম্বা হবে, তাদের কারো কারো শাসন কিন্তু 2বার না 3বার এই আলোচনা করতে হবে না, মানুষ তাদেরকে ক্ষমতায় রাখবে। কিন্তু আপনি যদি এখন বেশি দর কষাকষি করেন, আপনাকে দেখে যদি মনে হয় যে আপনি দলের জন্য রাজনীতি করছেন, মানুষের জন্য না, আপনার আয়ু কিন্তু আপনি যতটা ভাবছেন সেদিকে নাও যেতে পারে, আরও অনেক আকস্মিকভাবে বাংলাদেশ বদলে যেতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি শুরু থেকেই, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অনীহা একদম। কিন্তু সংস্কারে যে সমস্ত প্রস্তাব এসেছে বা সুপারিশ এসেছে, সবগুলো কিন্তু দেশ এবং জাতির জন্য কল্যাণকর। এটা কোনো দলের জন্য ক্ষতিকর নয়। এটা অদ্ভুত ব্যাপার আছে না, যে এমন একটা সংস্কারের প্রস্তাব দেওয়া আছে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা কিন্তু নেই। কিন্তু এরপরে তারা বিরোধিতা করছে, যেটা আপনার শুরুতে বলছেন, তারা দলটাকেই সামনে রাখছে, দেশ এবং জাতি নয়। সংকটটা কোন জায়গায় হয়েছে, যে সবাই কিন্তু এটা বিশ্বাস করে এবং খুব কঠিনভাবে বিশ্বাস করে যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সংস্কার সম্ভব নয়। নাহিদ ইসলাম সেদিনও বলেছেন যে নির্বাচনের পর সরকার সংস্কার প্রক্রিয়া চালাবে, এটা আসলে এই আস্থাটা রাখা যায় না। এবং তার কিছু প্রমাণও কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো দিয়েছে। যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে আমরা এগুলো রাখবো না, আমাদের ইচ্ছা, আমরা ছুঁড়ে ফেলবো, কেটে ফেলবো। আবার শুক্রবার আমির খসরু চৌধুরী উনিও এটা বলেছেন, সরি, এটা আপনাদের দায়িত্ব নয়, সংস্কার প্রশ্নে এই ধরনের একটা মন্তব্য করেছেন। এর মানে সংস্কার এই সরকারের কোনো দায়িত্ব নয়, সব দায়িত্ব হলো রাজনৈতিক দলের, সরকারের। কিন্তু তারা আদৌ এটি করবে? এই যে বিশ্বাসহীনতা তৈরি হয়েছে, এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি? প্রথমত বলি, আমি নাহিদের সাথে একমত, তারা এগুলো করবে না। এবং তাদের অনেকের কথার ভঙ্গি, শারীরিক আচরণ এবং বাক্য বিন্যাস থেকে আমরা আরও পরিষ্কার হচ্ছি যে এখন যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তারা সংস্কারে বিশ্বাসী না। দুর্ভাগ্য তো এটি যদি রিয়ালিটি হয়, প্রথমত আমি বলি যে বাংলাদেশের রাজনৈতিক ক্লাস যতই মন খারাপ করুক, তাদের প্রতি মানুষের বিশ্বাসহীনতা আছে, তাদের ট্রাস্ট শূন্যের কোঠায়। কেননা আমরা তাদেরকে দেখেছি অপোজিশনে থাকলে অনেক কিছু বলেন, ক্ষমতায় যাওয়ার পর দিন থেকে তাদের চেহারা বদলে যায়। আমি বলবো যে না, এখন তো ক্ষমতা যাওয়ার আগেই চেহারা অলরেডি অনেকের বদলে গেছে। কেননা তারা দেখেন বাজারে একটি বড় শক্তি পলাতক, তারা এরকম সুযোগ 54 বছরে তো কখনো পাননি। কিন্তু তাদের বারবার মনে রাখতে হবে সুযোগটি কে তৈরি করে দিয়েছে। বাংলাদেশের জনগণ কোনো দলের দিকে না তাকিয়ে একটি ফ্যাসিবাদী শাসনের বিতরণের ভেতর দিয়ে তাদের আজকে এইসব বাগাড়ম্বর করার সুযোগ করে দিয়েছে। দেখুন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কার করা, কারণ হচ্ছে যে একটি রাজনৈতিক দল কখনো এইসব সংস্কার করবে না। রাজনৈতিক দলগুলোকে আরও বেশি আচমকা আতঙ্কিত না হয়ে এই সংস্কারের সঙ্গী হওয়া উচিত। তাদের জন্য আখেরে এই সংস্কারগুলো ভালো। পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতে রেগুলেটরি বডি থাকে এবং আপনার নিয়ন্ত্রক সংস্থা থাকে। আমাদের রাজনীতি হচ্ছে বেপরোয়া রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে জবাবদিহিহীনতার রাজনীতি। এটি চলবে না, এটি সাস্টেনেবল না। 54 বছরে যতবার আমরা বিপর্যয়ের ভেতর দিয়ে গেছি, আমি বারবার বলি রাজনীতিবিদদের কারণে আমাদের এই বিপর্যয়ে যেতে হয়েছে। অন্য প্রফেশনাল ক্লাস তো আমাদেরকে এই বিপর্যয়ে নেয়নি। কাজেই তাদেরকে এই বিপর্যয়গুলোর দায় নিতে হবে। মনে রাখতে হবে যে সংস্কারের ব্যাপারে উষ্মা প্রকাশ করে তারা তাদের পাটাতনকে দুর্বল করে দিচ্ছেন।
তারা আগামীতে অন্য কারো সরকার ক্ষমতা দখল করার পথ সুগম করে দিচ্ছেন। এবং আমরা আর ভোগান্তির ভেতরে যেতে চাই না, আমরা বরঞ্চ তাদেরকে চাই সংস্কারগুলো মেনে, বিশেষ করে মৌলিক সংস্কারগুলো। আপনি দেখুন শেখ হাসিনার বিচার অথবা আওয়ামী লীগের বিচারে তারা একমত কিনা, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে তারা একমত কিনা, বাংলাদেশের মৌলিক 5টি সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের দ্বিকক্ষ কিংবা এক কক্ষ, তারপরে আপনার ধরেন 70 অনুচ্ছেদ, জবাবদিহিতা, এইসব জায়গায় তারা একমত কিনা। আমি তো মনে করি কোনো দলের 10টি প্রধান সংস্কারের ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই। যে দ্বিমত করবে তাকে আপনি মনে রাখবেন মতলববাজ, তার থেকে আপনি দূরে থাকবেন, তাকে ভোটের বাক্সেও ভোট দিবেন না। কেননা এই রাজনীতিবিদদেরকে আমরা চাই না। আমি আবারও বলি, এই নেতৃত্বের অনেকেরই বিদায় নেওয়ার সময় হয়েছে। তাদের রাজনীতির ভাষা জনগণের আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না। তারা অবসর নিতে হবে সম্মানের সাথে, না হলে কিন্তু তাদের অবসর হবে অত্যন্ত অসম্মানের সাথে। কাজে এই সংস্কারগুলো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার সামনে এনেছেন, কিন্তু তার জনগণের ভাষা থেকেই সংস্কারের প্রস্তাবনাগুলো এসছে। ঢাকা শহরের দেয়ালে আপনি জুলাই আগস্টে দেখেননি? এখন আমরা বিতর্ক করছি যে গণ অভ্যুত্থানটি কি নির্বাচনের জন্য হয়েছিল, গণ অভ্যুত্থানটি কি সংস্কারের জন্য হয়েছিল। শোনেন, এগুলো হচ্ছে কুতর্ক। এগুলো করে আপনি সময় নষ্ট করবেন। এই রাজনীতিবিদদেরকে আমি দূরদর্শী দেখছি না, তাদেরকে আমি মায়োপিক দেখছি। তারা খুব 10 বছর দেখছেন, কিন্তু আমি তো চাই তারা 50 বছর দেখুন। সেই জায়গাটিতে সংস্কারের 10টি মূল সংস্কার, আমার মনে হয় যেই দল আপনার একমত হবে না তাকে আপনি কালো তালিকাভুক্ত করবেন, ভোটের রাজনীতিতেও করবেন, এবং আগামীতে ওই দলকে সমর্থন করা যাবে না। বাংলাদেশের মানুষ আর ভোগান্তি চাচ্ছে না। আমাদের এই জিনিসগুলো দেখুন, আমরা সামনে আগাতে পারছি না রাজনীতির কারণে। এই পচা রাজনীতি আমাদেরকে পেছনে টেনে রাখছে। সংস্কারগুলো তাদেরকেও যেরকম গতিশীল করবে, বাংলাদেশকেও গতিশীল করবে। তখন আপনি মনোযোগ দিতে পারবেন তরুণদের বেকারত্ব কী করে আপনি ঘুচাবেন, টেকনোলজিকে আপনি কী করে ব্যবহার করবেন, বিদেশি বিনিয়োগ কী করে আসবে। দেশ সুশাসন চাচ্ছে। ওনারা যদি সুশাসন না দিতে পারেন, আমরা কিন্তু বিকল্প পথে সুশাসন খুঁজব, এবং সেটি কিন্তু তাদের জন্য আতঙ্কের হবে। আরেকটি সংকট হয়েছে বুদ্ধিবৃত্তিক অথবা চিন্তার জগতের যে পার্থক্যটা তৈরি হয়েছে তরুণদের সঙ্গে, এবং সেটা হলো যে এই দ্বিতীয় স্বাধীনতা, জুলাই প্রক্লেমেশন, সংবিধান সংস্কারের কি কি ধরন আছে, কেন সংস্কার, এই বিষয়গুলো প্রচলিত রাজনৈতিক দলগুলো আদৌ মাথায় ঢুকছে এমন বিশ্বাস করা কঠিন, কারণ তাদের কথাবার্তা সেটা মনে হয়। যেমন নাহিদ ইসলাম বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ আসলে লুটপাটের স্বাধীনতা। কারণ দ্বিতীয় স্বাধীনতার ব্যাপারে অনেকে সমালোচনা করেছে, এর জবাবে নাহিদ ইসলাম এটা বলেছেন। উনি একটা কথা বলেছেন যে গত 16 বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের কাছে একটা দ্বিতীয় স্বাধীনতাই বটে। আরেকটা বিষয় হলো, এই প্রজন্ম প্রথম স্বাধীনতা দেখে নাই, এখন তারা নতুন একটা স্বাধীনতা দেখেছে। এর মানে ওই স্বাধীনতাকে অস্বীকার করা তো প্রশ্নই আসে না। এবং আপনি লক্ষ্য করেছেন কেউ কেউ কূটতর্ক নিয়ে আসতে চায় যে 71 বড় না 24 বড়, এটা তো প্রশ্নই হতে পারে না। 71 একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে আমাদেরকে, সেটা বড় ছোট এটা প্রশ্ন উঠতে পারে, কিন্তু করার চেষ্টা করা হচ্ছে এই কূটতর্কে নিয়ে আসার জন্য। এটি আপনার 71 এবং 24কে নিয়ে যারা বিতর্ক করছেন তারা মতলববাজ, সে যেই অ্যাঙ্গেল থেকেই করুক না কেন। দেখুন, 71 সালে দেশটি স্বাধীন হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা একটা নতুন দেশ পেয়েছি। তারপরে নেতৃত্ব ব্যর্থ হয়েছে কি হয়নি, এগুলো একটা ডিফারেন্ট বিতর্ক, কিন্তু বাংলাদেশের অস্তিত্বের সাথে 1971 মুক্তিযুদ্ধ জড়িত। ওই জায়গাটিতে বারবার যখন আপনি ফিরে যেতে চেষ্টা করেন বিতর্কের জন্য, তাতে করে আপনি নিজেকেই খাটো করেন। 24 আমাদেরকে একটি ফ্যাসিজম থেকে মুক্তি দিয়েছে, এটি মানতে আমাদের কি সমস্যা? এখন নাহিদ ইসলামদের মতো তরুণরা যারা 16 বছর নির্যাতিত হয়েছে, আমরা যারা 16 বছর কথা বলতে পারিনি, মৌলিক অধিকার পাইনি, এদের কাছে কিন্তু নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে 5ই আগস্ট। তারা আবেগঘনভাবে অনেক কথা বলতেই পারে, কিন্তু বারবার 71-এর সাথে তুলনা করা অত্যন্ত বেমানান। দেখুন, 90 সালেও আমরা ভেবেছিলাম দেশ মুক্ত হলো। আপনি মনে রাখবেন যে শাহবাগে যারা জমায়েত হয়েছিল তারাও এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছিল। কাজেই দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা, এই শব্দগুলো অতটা সাযুজ্যপূর্ণ হচ্ছে না। তরুণদের মর্মার্থ যেটি আমি বুঝি, যে তারা যেহেতু রাষ্ট্রটি ফ্যাসিজমের আওতায় চলে গেছিল, রাষ্ট্রটি একনায়কের আওতায় চলে গেছিল, স্বৈরাচারী কায়দায় পরিচালিত হচ্ছিল, এটির গুরুত্ব আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। আমরা অনেকে ভুলে গেছি, শেখ হাসিনা বা আওয়ামী লীগই শুধুমাত্র দোষী ছিল না, কিন্তু স্টেট অপারেটিভ অর্গানাইজেশনগুলো, সেনাবাহিনী, বিচার বিভাগ, মিডিয়া, সবাই, প্রশাসন, পুলিশ, র্যাব,
প্রতিবেশী দেশ, সব মিলিয়ে কিন্তু আপনার এমন একটা স্টেট তৈরি হয়েছিল যে আপনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, ভোটাধিকার ছিল না। কাজে এটিকে এই গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে। পৃথিবীর ইতিহাসে, ফ্যাসিজমের ইতিহাসে বাংলাদেশ একটা ইউনিক এক্সাম্পল, যেখানে রাষ্ট্রের অর্গানগুলো সরকারের সঙ্গী হয়ে জনগণের উপরে চেপে বসেছিল। আওয়ামী লীগের বিদায় কিন্তু এই কারণে অনেক স্বস্তির। এটি শুধুমাত্র একটি সরকারের পতন না, কিন্তু এটি ফ্যাসিজমের পতন। এটি এককাট্টা হয়ে গেছিল মানুষের, মানে বাংলাদেশের জনগণ বনাম একটি ফ্যাসিবাদী শাসন। আচ্ছা, এই জায়গাটিতে তাহলে ন্যাচারাল দাবিটা কি? ন্যাচারাল দাবি হচ্ছে যেভাবে সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্র তৈরি হয়, প্রতিষ্ঠানগুলো যেভাবে স্বৈরাচারী আচরণ করে, আমরা তার পরিবর্তন চাই। আমরা শুধুমাত্র একটি সরকারের জায়গায় আরেকটি সরকার, একটি নির্বাচনের জায়গায় আরেকটি নির্বাচন, এটি কিন্তু 10% ঘটনার। 90% কিন্তু আপনার কাঠামোতে হাত দিতে হবে। যেখান থেকে এই স্বৈরাচারী আচরণ তৈরি হয় সেখানে হাত দিতে হবে। যেখান থেকে মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জাল করে কিছু প্রভাব নেওয়ার জন্য, কিছু সুবিধা নেওয়ার জন্য, সেখানে আপনাকে হাত দিতে হবে। এই হাত দেওয়াতে কিন্তু আপনি মনে রাখবেন প্রায় দেশের অর্ধেক লোক কিন্তু আনকমফোর্টেবল হতে পারে। কেননা আমরা অনেকেই জানা এবং অজানাভাবে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী লুটপাটের শাসনের অংশ হয়ে গেছিলাম। শাসনটির আরও একটি চরিত্র ছিল আপনার গায়ে কাদা লাগানো, আপনাকে কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে অপরাধের সাথে যুক্ত করা। আপনি দেখুন 234 বিলিয়ন ডলার যখন পৃথিবীতে পাচার হয়, এর সাথে তো আপনার কত মানুষ জড়িত ছিল। এটা মাফিয়া চরিত্রের কিন্তু একটা অংশ। কাজেই আমি তো মনে করি দোষী করে দেওয়া নিশ্চয়ই, এবং আমি তো মনে করি যে এটির একটি চুলচেরা বিশ্লেষণ হতে হবে, নির্মোহ বিশ্লেষণ হতে হবে। আপনার পাশের লোকটিও যদি অভিযুক্ত হয়, আপনাকে সেটি মেনে নিতে হবে। আপনার ঘরের মানুষটিও যদি অভিযুক্ত হয়, আপনাকে মেনে নিতে হবে। তার মানে এটি একটি টল টাস্ক, অনেক বড় কাজ। এই কাজগুলোতে দেখুন, বিএনপি হয়তো ভুলে গেছে 5ই অগাস্টের আগে তাদের জীবন কেমন ছিল। জামায়াতে ইসলামী বোধহয় 13 সাল, 14 সাল, 15 সাল ভুলে গেছে। তাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকতে হবে এই ছাত্র জনতার কাছে। সংখ্যায় তারা যতই কম হোক, বয়সে তারা যতই ছোট হোক, আচরণে তাদের যদি ঔদ্ধত্য থেকেও থাকে। কেননা আমরা সবাই দেখেছি রাজনৈতিক দলগুলো সরকারটিকে বিদায় করতে পারছিল না। সাধারণ মানুষ রাজনৈতিক দলের আহ্বানে নামছিল না, তারা এই ছাত্রদের আহ্বানে নেমেছে। কাজেই আমরা একসাথে এককাট্টা হয়ে ওই পলাতক শক্তির বিচার করা এবং তাদের অপরাধগুলোর তদন্ত করা, এবং তারা যেই কারণে অপরাধী হয়ে উঠছিল সেই গোড়ায় ফিরে গিয়ে তার পরিবর্তন করা ছাড়া আমরা কিন্তু নতুন বাংলাদেশ গড়তে পারবো না। এখন ধরেন স্বাধীনতার দিকে না গিয়ে, 71 সালে না গিয়ে 24 আমার কাছে এমনিতেই একটা অনন্য বছর। বাংলাদেশের ইতিহাসে 24 যেন 100 বছর পর্যন্ত আমাদেরকে উজ্জীবিত করে এবং আমাদের পরিবর্তনের সঙ্গী হয়। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রজন্মের অনুপস্থিতি লক্ষ্য করছি, সেটা হলো জেনজি প্রজন্ম। আপনি লক্ষ্য করবেন পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রজন্ম কিন্তু একেবারে অনুপস্থিত। ফলে যেটা হয়েছে, এদের চিন্তার জগৎ, এদের বৈশ্বিক যে জগৎ, সেখানে তারা অনুপস্থিত। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই তরুণরা কিন্তু বৈশ্বিকভাবে সব চিন্তা করে, জাতীয়ভাবে নয়। এবং প্রফেসর কিন্তু এই কথাটাই বলতে চান যে জাতিকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যারা পৃথিবী নিয়ে চিন্তা করবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটি একেবারে অনুপস্থিত, এবং যারা চিন্তা করে তাদেরকে তারা গ্রহণ করতে একেবারে অপারগ। বাংলাদেশের সৌভাগ্য প্রফেসর ইউনূসের মতো একজন নেতাকে সরকার প্রধান হিসাবে দেখতে পাওয়া। তিনি বিশ্বমাপের নেতা, বিশ্বের পরিবর্তনের অনুঘটক, এবং উনি যে কোনো চ্যালেঞ্জকে সম্ভাবনার দুয়ারে নিয়ে যেতে পারেন। একটি দেশকে তো নিতেই পারেন, কিন্তু তাকে আমাদের সহযোগিতা করতে হবে এবং তার পথে বাধা সৃষ্টি করা যাবে না। তার চেয়ে সবচেয়ে বড় দরকার রাজনৈতিক দলগুলোর বোঝা যে এই ভদ্রলোক বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। তার সাথে তরুণদের এত মিল কেন? কারণ উনি সবচেয়ে তরুণ,
ওনার চিন্তা নতুন, উনি ডিসরাপশনে বিলিভ করেন, কনভেনশনাল কোনো কিছুতে এগোতে চান না, উনি কনভেনশনকে চ্যালেঞ্জ করতে চান এবং উনি পথ বাতলে দেন সম্ভাবনার দিকে। তরুণরাও মানে ঠিক এই আচরণের মানুষ। আপনার মনে আছে কি না জুলাই মাসে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আনিসুল হকদের কথা আর তরুণদের কথা যে আকাশ পাতাল পার্থক্য, সেটি আমরা কিন্তু জুলাই অগাস্টে টের পেয়েছি। আমার কাছে, আমি তখন প্রায় মজা করে বলতাম যে একে অন্যের ভাষা বুঝতে পারছে না। আপনি একবার ওবায়দুল কাদেরকে চিন্তা করে দেখেন, তার সেই ঘড়ি টড়ি স্যুট টুট, আর এদিকে আমাদের তরুণদের ভাষা, যারা নাকি ব্যাকপ্যাক নিয়ে কেডস পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছে। তাদের স্বপ্ন, তাদের একটাই সম্পদ ছিল জীবন, যেটি তারা দান করে গেছেন। আর ওই যে লোকগুলো যারা পালিয়ে গেছেন, তাদের কিন্তু কারি কারি টাকা, কিন্তু তাদের ওই টাকার কাছে যাওয়ার এখন আর সুযোগ নাই। আমরা যদি এখনকার রাজনীতিবিদ যারা আছেন তাদেরকেও কিন্তু আমি একইভাবে জুলাই অগাস্টে যে তরুণদের সাথে পার্থক্য ছিল সেটি এখনকার রাজনীতিবিদদের সাথে দেখছি। এর কারণটি হচ্ছে বয়স, এর কারণটি হচ্ছে তারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছেন, এর কারণটি হচ্ছে ওনার দুর্গে কাউকে ঢুকতে দিতে চাচ্ছেন না। তরুণরা সব কিছু চ্যালেঞ্জ করতে চাচ্ছে, ওরা স্ক্র্যাচ থেকে শুরু করছে, শূন্য থেকে। ওর পুরো পৃথিবীটাই ওর, বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের পার্লামেন্টের চেয়ে ও বিশ্বের রাজনীতি, বিশ্বের পার্লামেন্টই দেখতে চাচ্ছে। আমাদের তরুণদের পাশে থাকতে হবে, এই আশাবাদের পাশে থাকতে হবে, এবং তরুণরা বাংলাদেশ বদলাবে, তরুণরা আমাদের রাজনীতি বদলাবে, তরুণরা আমাদের শাসন ক্ষমতা বদলাবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের নেতৃত্বের চরিত্র বদলাবে। ফরিদ, আমরা যদি দেখি এরা খড়কুটোর মতো উড়ে যাবে যারা তরুণদের পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছেন। শোনেন, আমি হঠকারিতার পক্ষে না। কোনো তরুণ যে দুর্নীতিতে জড়িত হচ্ছেন, এইসব কানাঘুষা আমরা শুনছি, তাদের টাকা পয়সার উৎস কী, তাদের গাড়ি বাড়ির উৎস কী, এই খারাপ অংশ পৃথিবীর সব কমিউনিটিতে থাকবে। কিন্তু কারা তাদেরকে মেইন স্ট্রিম গল্প বানাচ্ছে এটি আপনি খেয়াল করবেন। যারা বিষোদ্গার করে এদের পথ আটকে দিতে চাচ্ছে। এখানে কিন্তু একটা লক্ষ্য করেছেন আপনি, তরুণদের যার যার ব্যাপারে অভিযোগ উঠছে তার কাছে কিন্তু জবাব চাচ্ছে কারা? তরুণরাই চাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে চাচ্ছে না। একেবারে একই দলের লোক কিন্তু তার দলের নেতাকে প্রশ্ন করার মতো একটা পরিবেশ তৈরি করেছে তারা। আপনি আমাদের অন্য দলের প্রশ্ন চিন্তাই করে আমাদের রাজনীতিতে, আমাদের ইতিহাসে কখনো এরকম দেখেন নাই। আমাদের দলগুলো হচ্ছে আপনার প্রশ্ন করার কোনো সুযোগ নাই, নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ নাই। আপনি ওখানে একজন মূর্খ মানুষ হিসাবে, মানে চিন্তাহীন মানুষ হিসাবে, একজন দাস হিসাবে যুগের পর যুগ কাটিয়ে দিবেন। আপনাকে দেখে মনে হবে আপনি মূক ও বধির। এই রাজনীতি কোনো রাজনীতি? এদের প্রত্যেকের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, এদের অন্য কোনো প্রফেশনে যাওয়া উচিত। দুর্ভাগ্য হচ্ছে তাদের আর কোনো প্রফেশনে যাওয়ার সুযোগ নাই। আপনি বিএনপির ভেতরে দেখেন, তারেক রহমান তরুণ, মানে অনেকটাই তরুণ অন্য নেতৃত্বের চেয়ে। তার কথার ভঙ্গি দেখেন, তার আচরণ দেখেন, তার নতুনত্ব দেখেন। আমি তো গত 7 মাসে অনেকবার বলেছি, তার ভেতরে যে সংস্কারের চিন্তা আমি দেখি সেটা বিএনপি ধারণ করছে কিনা, সেটা বিএনপি রূপকল্প হিসাবে সামনে আনছে কিনা। এ বয়স খুব বড় ব্যাপার, এবং কেউ বয়সকে জয় করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস পেরেছেন। কাজেই তরুণদের ব্যাপারে আমি বলি, তারা যে রাজনীতিতে আসতে চাচ্ছেন এটি আমাদের জাতির অত্যন্ত বড় সৌভাগ্য। তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গেছিল, এবং শেখ হাসিনা চেয়েছিলেন তরুণদেরকে রাজনীতি বিমুখ করে ঠিকাদার বানাতে। উনি তাদেরকে উন্নয়নের ঠিকাদার বানাতে চেয়েছেন, এবং ডিজিটাল বাংলাদেশের নামে একটি অপকর্মের সঙ্গী হতে বলেছেন। আপনার মনে আছে কি না, লেটস টক বলে তরুণদের নিয়ে শেখ হাসিনা, জয়, পুতুল, ববি এরা এই কর্মকাণ্ড করছিল। ইনফ্লুয়েন্সারদেরকে কি করে তারা একটি একদলীয় শাসনের আওতায় নিয়ে গেছিলেন। আমার দেখে খুব দুর্ভাগ্য লাগছিল, মনে হচ্ছিল যে দেশটা তাহলে কি আগাতে পারবে না। এখানে একজন বিজ্ঞানীকেও ফ্যাসিবাদ তার অংশ করে নিয়েছিল, অথবা ফ্যাসিবাদের বিজ্ঞানী বাজারে এসেছিল, ফ্যাসিবাদের তরুণ ইনফ্লুয়েন্সার বাজারে এসেছিল। তরুণরা ওই পাটাতনটি ভেঙে দিয়েছেন, তারা বলেছেন যে আমরা এগুলো চাচ্ছি না। আমি তাদের প্রত্যেকটি চাওয়ার সাথে একমত, তাদের নেতৃত্বের চ্যালেঞ্জের সাথে একমত, রাজনীতির চরিত্র নিয়ে একমত, বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প, সংবিধানের চেহারা কেমন হবে তার সাথে একমত, এবং কারা সরকার গঠন করবে এবং সরকার কি করে জবাবদিহিমূলক হবে। এই অবারিত এই সুযোগ বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসবে না। এই সময় আমরা যেন তাদের পেছনে না লাগি, তাদেরকে বিষোদ্গার না করি। আপনি যত এগুলো করবেন এটি আপনার অক্ষমতা, এটি কিন্তু মানুষের চাওয়া না। মানুষ দু হাতে তাদেরকে বরণ করেছে। মানুষ এখনও মনে করে যে তাদের যদি দুষ্কর্ম থেকে থাকে, দুর্নীতি থেকে থাকে, অপরাধ থেকে থাকে, সেটিকে তারা বিচারের আওতায় দেখতে চায়। কিন্তু তাদের যাদের মধ্যে সম্ভাবনা আছে, আপনি নাহিদের দিকে একবার তাকান, এরকম একটা সিম্পল
লুকিং একটা ইয়াং ম্যান বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হয়েছে, যার বয়স 26। এবং যে এখনো ইউনিভার্সিটির ছাত্র, মাস্টার্স। আপনি ভাবেন একবার, আমরা তো চেয়েছিলাম যে এরকম একটি দেশ হবে আমাদের, এবং এই দেশের 50% মানুষ কিন্তু নাহিদদের বয়সী, যারা ভোট দিবে আগামীতে। 4 কোটি ভোটার কিন্তু তরুণ। এদেরকে সাংঘাতিকভাবে আপনার সম্মান করতে হবে, গণায় ধরতে হবে। তাদের চিন্তার সাথে আপনার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু তাদের চিন্তাকে খাটো করে, রিডিকুল করে আপনি আগামীর বাংলাদেশ গড়তে পারবেন না। আশরাফ কায়সার, আপনি লক্ষ্য করেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, এরপর তার বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হলো, এবং মোকাবেলা করেছে কারা? এই তরুণরা। এবং এই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন পার্থক্য করেছে কারা? তরুণরা। এখানে কিন্তু অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে সামান্যতম ভূমিকা ছিল না। আমরা রাজনৈতিক দলগুলো, মানে একটা দেশকে টিকিয়ে রাখার পক্ষে তারা নেমেছিল। আপনি জানেন যে 5ই আগস্টের পরে প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিরোধী প্রচারণা, কর্মকাণ্ড আজ অবধি চলছে। ভারতের, আমরা অবাক হয়ে দেখলাম ভারতের প্রতিষ্ঠিত মিডিয়াগুলো, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দুর মতো পত্রিকা, আপনার বাংলাদেশ বিরোধী, মানে একটা তো আছে ধরেন আপনার মাশরুমিং গ্রোথ অফ মিডিয়া, যেটা পচা, রিপাবলিক টিভি অ্যান্ড অল দিস, গদি মিডিয়া, যেটা গদি মিডিয়া। কিন্তু প্রতিষ্ঠিত মিডিয়া যাদের 110 বছর বয়স, 120 বছর বয়স, তারাও বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে। কেননা ভারতের ভেতরে বসে বাংলাদেশকে ভারতীয় সরকার যেভাবে দেখিয়েছে সেটি অত্যন্ত ভুল এবং সেটি আপনার মিথ্যাচার। কাজে ওই জায়গায় প্রফেসর ইউনূসের সরকার যেভাবে মোকাবেলা করেছে, তার সরকারের দক্ষতার আমি প্রশংসা করব, তার নিজের সাহসের আমি প্রশংসা করব। বাংলাদেশ কখনো এরকম একজন নেতা দেখেনি যিনি ভারতের ব্যাপারে সত্যি কথা বলেছেন, শক্ত অবস্থান নিয়েছেন। একটাও কিন্তু ভারত বিরোধী অবস্থান না, বাট প্রত্যেকটি বাংলাদেশ পক্ষের অবস্থান। তাকে কিন্তু রাজনৈতিক দলগুলো সমর্থন করেনি। কেন করেনি বলি, আমাদের রাজনৈতিক দলগুলোর এখনও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে ভারত সঙ্গী, তাকে সন্তুষ্ট করে ক্ষমতায় যেতে হবে, ঠিক ঔপনিবেশিক শাসনের যা মতো। প্রয়োজন নেই এখন, এটা অদ্ভুত ব্যাপার। মাঠে কিন্তু তাকে এই রোলে কেউ যেতে বলছে না, কিন্তু এই রোলে আপনি দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গেছিলেন। আমি আপনাকে বলি, অপোজিশনে থেকেও তারা ভারতের আওতায় ছিল। কাজেই ভারত সরকার নিয়ন্ত্রণ করত, ভারত সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করত, ভারত অপোজিশন নিয়ন্ত্রণ করত, পররাষ্ট্র মন্ত্রণালয় তো করতই। কাজেই এই রোল থেকে আমি স্বাধীন বাংলাদেশ বলতে তরুণদের ওই জায়গায় আমি একমত, 71 না। কিন্তু এই যে স্বাধীনতা, এই যে ভারতের সাথে পরামর্শ না করে কোন দেশে যাব তার স্বাধীনতা, কি চুক্তি করব তার স্বাধীনতা, এটি বাংলাদেশ নতুন করে দেখছে। রাজনৈতিক দলগুলো ওই যুদ্ধে সামিল হয়নি, তাদের ইন্টেনশনও ভালো ছিল না, তাদের ওই স্কিলও নাই। এই যে আপনার ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেটি তরুণরা মোকাবেলা করেছে তাদের দক্ষতা, তাদের যোগ্যতা, তাদের মেধা দিয়ে। তারা পাশাপাশি দাঁড় করিয়ে দেখিয়েছে কোনটি ফ্যাক্ট, কোনটি ফিকশন। ভারতের সফট ন্যারেটিভের এই পরাজয়, এটিও একটি প্রণিধানযোগ্য বিষয়। ভারত পৃথিবীর টপ সফট ন্যারেটর, সেটি বলিউড হোক, সেটি সাউথ ব্লক হোক, সেটি মিডিয়া হোক, সেটি ফিকশন হোক। ভারত গত 7 মাসে যেভাবে পরাজিত হয়েছে, আপনি দেখেছেন যে একটি জিনিসও ধোপে টিকেনি। সেটি সংখ্যালঘু নির্যাতন বলেন, সেটি সীমান্ত এলাকা বলেন, সেটি উগ্রবাদী বলেন, জঙ্গিরা দেশ নিয়ে গেছে, ডক্টর ইউনূস হচ্ছে জঙ্গিদের নেতা, কোনো কিছু ধোপে টিকেনি, কেননা সবই ছিল মিথ্যাচার। এই জায়গাটিতে আমি বলবো বাংলাদেশের আপাত বিজয় কিন্তু হয়ে গেছে। আমি প্রফেসর ইউনূস ছাড়া এই জায়গায় আর কোনো দ্বিতীয় ব্যক্তির নাম আপনাকে আমি বলতে পারবো না যিনি এই রোলটি প্লে করতে পারতেন, যার পশ্চিমে এরকম প্রভাব রয়েছে, যিনি পৃথিবীর যে কোনো মিডিয়াকে যে কোনো সময় কথা বলতে পারেন, নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন এবং তার ব্যর্থতাও স্বীকার করতে পারেন। এটি বাংলাদেশের কালচারে আমার মনে হয়। উনি 7 মাস ধরে আমাদের ক্ষমতায় আছেন। আমি সত্যি চাই 70 বছর ধরে যেন এই শাসনের প্রভাব, ধারাবাহিকতা পরোক্ষভাবে, আপেক্ষিকভাবে আমরা যেন পাই, প্রত্যক্ষভাবেও যেন পাই। কিভাবে পাবো, আমরা রূপরেখাটি দাঁড় করানোর চেষ্টা করব। দেখুন, তরুণদের বিরুদ্ধে কথা বলা, তাদের মেধার বিরুদ্ধে কথা বলা, এগুলো খুব অন্যায়। এগুলো বাংলাদেশ দীর্ঘদিন করেছে, এগুলো থেকে বাংলাদেশকে বেরোতে হবে। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে প্রফেসর ইউনূসের যে অবস্থান বিশ্বব্যাপী, সেটা আসলে এই সাউথ এশিয়ার কারণেই। এবং আপনি এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তার কাছে ম্লান হয়ে যাচ্ছে। কি কারণে? আপনি দেখলেন যে নরেন্দ্র মোদী আমেরিকা সফর করলেন, ইলন মাস্কের সাথে বৈঠক করলেন, কিন্তু ইলন মাস্কের সাথে তার বৈঠকের আগেই কিন্তু প্রফেসর ইউনূসের সঙ্গে তার টেলিফোনে কথাবার্তা হলো। এই যে পৌঁছতে পারা, বরঞ্চ সেটা উল্টো,
যে আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদী ইলন মাস্কের সাথে বৈঠক করতে ধন্য হচ্ছেন, নিজেকে ধন্য মনে করছেন। আর সেখানে কিন্তু উল্টো, ইলন মাস্ক প্রফেসর ইউনূসের সঙ্গে কথা বলে উনি আনন্দিত হচ্ছেন যে একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আমার কথা বলার সুযোগ হলো। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় নেতা প্রফেসর ইউনূসকেই কিন্তু ধরা হচ্ছে এবং তাকে নিয়েই সব জায়গায় আলোচনা হচ্ছে। দেখুন, উনি এমনিতেই বিশ্বের সবচেয়ে মর্যাদাশীল চিন্তকদের একজন, এবং উনি ডেভেলপমেন্ট থিঙ্কিংয়ে পৃথিবীতে পায়োনিয়ার। উনি সোশ্যাল বিজনেসে পৃথিবীতে ক্যাপিটালিজমের যে সংকটগুলো সেটিকে দূর করে কি করে পৃথিবী এগোতে পারে তার তরিকা হচ্ছে সোশ্যাল বিজনেস। আমি নিজে তার সাথে প্রায় 7 বছর সোশ্যাল বিজনেসের বিভিন্ন ব্যবসা বাংলাদেশে, গ্রামীণ ড্যানন, গ্রামীণ ইউনিক্লো, এই কাজগুলোতে তার সহযোগী হওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি তার চিন্তা দেখেছি, তার কর্মদক্ষতা দেখেছি, এবং পৃথিবীর সমস্ত বড় কোম্পানিগুলো কেন প্রফেসর ইউনূসের প্রতি আকৃষ্ট সেটি আমরা দেখেছি। এখন উনি কিন্তু একজন সরকার প্রধান হিসাবে, একজন রাষ্ট্রনেতা হিসাবে পৃথিবীতে নতুন করে আলো ছড়াচ্ছেন। এবং গত 7 মাসে আপনি খেয়াল করেছেন তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তার পৃথিবীর যে কোনো নেতার সাথে কথা বলার ভঙ্গি, এবং যে কোনো দেশের সাথে কোনো একটা আপোষ আলোচনা চুক্তি, তার যে ভঙ্গি এবং মর্যাদা, এটি বাংলাদেশ কখনো দেখে নাই। দেখুন, অতীতে আমরা কি দেখেছি? পয়সা দিয়ে পিএইচডি আদায় করা। অতীতে আমরা দেখেছি যে নোবেল পাওয়ার জন্য লবিং করা। আমরা দেখেছি যে তার একটা বই বা লেখা ছাপার জন্য পয়সা বিতরণ করা। সব কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণের পয়সায় অতীতের শাসকরা করেছেন, কেননা তারা মাপে অত্যন্ত খাটো ছিলেন এবং তারা ওই যে কুয়োর ব্যাঙের মতো ওই পৃথিবীর সাগরটাকে দেখতে চাননি। ডক্টর ইউনূস পৃথিবীর সাগরের মানুষ, তার কাছে আমাদের দেশের সংকটগুলো অনেকটা কুয়োর সংকটের মতো। কাজে ওই জায়গাটিতে উনি যখন এখন হাত দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি উনি খুব রাইটলি বলেছেন, আমরা বড় মাঠে খেলতে চাওয়ার একটা স্পৃহা আমাদের মধ্যে চলে এসছে। ওই যে আপনি তরুণদের কথা বলছিলেন যারা বিশ্বের কর্মী হতে চায়, পরিবর্তনের সঙ্গী হতে চায়, এই স্বপ্ন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক পুরনো, এখন আরও জোরালো হচ্ছে। এবং এরকম একটা দেশকে উনি নিয়ে, যেই দেশের মধ্যে রাজনৈতিক কোন্দল আছে, যেই দেশের মধ্যে সন্দেহ হচ্ছে মানুষের প্রথম প্রবণতা, যেই দেশে অপপ্রচার, রিউমার, গুজব এগুলো ঝড়ের বেগে এগোয়, সেই দেশকে সঙ্গে নিয়ে উনি পৃথিবীতে আগাচ্ছেন। নরেন্দ্র মোদী কিন্তু সাজানো নেতা, একজন ঘাতক, খুনি, ধর্মান্ধ, হিন্দুবাদী রাজনীতির লোক। সে কিন্তু প্রফেসর ইউনূসের সাথে তুলনীয় না। আপনি ভারতের ভেতরে, আমি এখন মনে করি সবচেয়ে বড় সম্ভাবনাটি আমি ভারতে দেখতে পাই, যেখানে এরকম একটি হিন্দুত্ববাদী শাসনের অবসান হবে এবং গণতান্ত্রিক ভারত সামনে এগোবে। ভারতের জনগণ কিন্তু অনেকভাবেই আমার কাছে অনেক আশার আলো। আচ্ছা, প্রফেসর ইউনূস, এই যে নরেন্দ্র মোদী এবারও আপনার ব্যাংককে তার সাথে কোনো সভা করবে না, আলোচনা করবে না, এগুলো ভারত প্রতিদিন নিজেকে খাটো করছে। এখানে একটু প্রশ্ন রাখি আপনাকে, সেটি হলো যে আমরা প্রথম লক্ষ্য করলাম সেটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে আগে চলে আসলেন, ওনার মুখোমুখি হলেন না, এবং এরপরে সেখানে প্রফেসর ইউনূস কী মর্যাদায় ছিলেন আমরা দেখেছি। কেউ কেউ বলছে রক স্টারের মতো তার মর্যাদা ছিল। এটা হলো একটা দিক। আরেকটা দিক, এখন যেটা থাইল্যান্ডে যে বিমস্টেকের যে সম্মেলন, সেখানেও তার সঙ্গে মুখোমুখি বসতে চাচ্ছে না। এখানে দুটো অভিমত রয়েছে। একটি অভিমত হলো যে প্রফেসর ইউনূসের যে হাইট, সেটাকে স্পর্শ করার মতো হাইট নরেন্দ্র মোদীর নেই, সম্ভবত সে কারণে তার মুখোমুখি হতে চায় না। আরেকটি অভিমত হলো যে হয়তো বাংলাদেশ সরকারকে একটি মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলার জন্য এই মুখোমুখি না হওয়ার একটা প্রবণতা, কিন্তু এতে কিন্তু ইউনূসের কোনো ক্ষতি হচ্ছে না। আপনার দুটি অভিমতের সাথে আমি একমত। তৃতীয় একটি যোগ করি, সেটি হচ্ছে ভারত যে গত 16 বছর অপকর্ম করেছে বাংলাদেশ বিষয়ে, নির্বাচনগুলোকে, ভুয়া নির্বাচনগুলোকে স্বীকৃতি দিয়েছে, ট্রানজিট সুবিধা নিয়েছে, আমাদেরকে মাসুল দেয়নি, সীমান্তে আমাদের ফেলানিকে হত্যা করেছে এবং আজও করছে, এই সব অপকর্মের কিন্তু বিচার আছে ফরিদ। আপনি জানেন যে ব্যক্তি অপরাধীদের বিচারের মতো রাষ্ট্রীয় অপরাধীদেরও বিচার হয়। ভারতকে আমি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে চাই এবং বাংলাদেশের অবিচারের জন্য ভারতকে বিচারের মুখোমুখি করতে চাই। প্রফেসর ইউনূস এটি জানেন, নরেন্দ্র মোদীও এটি জানেন। এই আপনার আনকমফোর্টেবল সিচুয়েশনটা ভারত ওভারকাম করতে চাচ্ছে আপনাকে বিশ্বের দরবারে টেরোরিস্ট হিসাবে উপস্থাপন করে। বিশ্বের কেউ এটি গ্রহণ করেনি।
আর জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের সমস্ত নেতৃবর্গ বাংলাদেশের এই প্রগতিশীল গণ অভ্যুত্থানকে মেনে নিয়েছেন এবং ইভেন তাদেরও কিন্তু দোষ রয়েছে। আপনি জানেন 3টি নির্বাচনে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ফ্রান্সের মতো দেশগুলো, তারা জোরালো কোনো প্রতিবাদ করলে কিন্তু হাসিনার শাসন দীর্ঘস্থায়ী হতো না। বরঞ্চ আমরা দেখেছি ভারত বুঝিয়েছে জিএম যে কাদেরকে, হাসিনা থাকলে উগ্রবাদী থাকবে না। ভারত আপনার বাংলাদেশের সোল এজেন্সি নিয়েছিল। বিশ্বটা যদি একটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হয়, এখানে আঞ্চলিক জিএম কাদেরকে যখন আপনার ভারতে প্রতিবার নির্বাচনের আগে ডেকে নেওয়া হয় এবং উনি ফিরে এসে বলে, শেষেরবার তো বললো যে কিছুই বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। আপনি তো সিকিমেও এরকম লোক দেখেন নাই, ভুটানেও এরকম দেখি না, নেপালেও না। বাংলাদেশ ওই লেভেলে চলে গেছিল যে সিকিমেরও নিচে যদি কোনো অবস্থান থাকে সেটি ভারতের সাথে আমাদের সম্পর্ক। কাজেই প্রফেসর ইউনূস, প্রথম কথা তার যে জ্ঞান, তার যে স্বপ্ন, নরেন্দ্র মোদী ইজ এ ডিফারেন্ট ক্লাস। উনি হচ্ছেন আমাদের এই যে মাস্তান রাজনীতি, কোনো ক্লাসের মধ্যে পড়ে না। কাজেই উনি ভারত এতবার চেষ্টা করছে এবং এখনও সম্পর্কটি স্বাভাবিক করছে না। আপনি জানেন যে আমাদের এখান থেকে ভিসা প্রসেসিং ভারত লিটারেলি বন্ধ রেখেছে। তবে আপনাকে একটা সুখবর দিই, যে কোনো প্রতিবন্ধকতার একটা অদ্ভুত সুন্দর সমাধান আছে। ভারতের কারণে আমরা কিন্তু সাংঘাতিকভাবে এখন নিজের পায়ে দাঁড়াচ্ছি। গরু থেকে শুরু হয়েছে, পেঁয়াজে দেখেছি, এবং আগামীতে চিকিৎসাতেও আপনি দেখবেন বাংলাদেশের হেলথ সেক্টর কোথায় গিয়ে দাঁড়ায়। এরকম একটি প্রতিবেশী যিনি আপনাকে বেকায়দায় ফেলে এবং আপনাকে ব্ল্যাকমেল করে, তার থেকে আপনার নিজের পায়ে দাঁড়ানো যে কত ভালো এটি ঘটবে। তবে ভারত খুব বেশি দিন এই কাজ করতে পারবে না, কেননা তাদের নিজের দেশেও পায়ের তলায় মাটি নেই। ভারতের জনগণ কিন্তু তাদের সরকারের এই আচরণকে পছন্দ করছে না। দেখুন, আমাদের এখানে মিডিয়া যেরকম অপরাধী হয়ে গেছিল, ফ্যাসিজমের পার্ট হয়ে গেছিল, এবং আমরা এখানে গদি মিডিয়া দেখেছিলাম, ভারতেও তাই। তাদের বাইরে কিন্তু অল্টারনেটিভ মিডিয়া আছে যারা চিন্তাশীল, এমনকি পশ্চিমবঙ্গে আছে। আরও একটা জিনিস আপনাকে আমি বলি, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে বাংলাদেশ ইস্যুতে। আপনি ভাবেন তো, বাংলাদেশের এই যে ওয়েডিং সিজন, সেই শপিং করতে কেউ কলকাতায় যেতে পারলো না, দিল্লিতে যেতে পারলো না, লস কার হলো? বাংলাদেশের যে বুটিক ইন্ডাস্ট্রি, আপনি চিন্তাও করতে পারবেন না গত 7 মাসে তারা কিভাবে দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে আমাদের ঈদের সময় কলকাতার কোথাও মানুষ শপিং করলো না, ওখানে অন্তত 1000-5 এন্টারপ্রেনারকে আমি চিনি, তাদের জীবনেও এই অভিজ্ঞতা হয়নি। লাভ হলো বাংলাদেশের এন্টারপ্রেনারদের। বাংলাদেশে এখন দারুণ সব ডিজাইন হচ্ছে, বিয়ের শাড়ি হচ্ছে, ঈদের পোশাক হয়েছে। আপনি একটি সরকার যখন রাইট ডিরেকশনে আগায়, সেই দেশের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয় সাধারণ মানুষ। এই যে আমরা তো চাই একদিন কে কাকে চিনি কোনো অফিসে যাওয়ার আগে, সিদ্ধান্ত গ্রহণের আগে, এই কালচার থেকে যেদিন বাংলাদেশ মুক্ত হবে সেদিন আপনি মনে রাখবেন যে এখানে গুড গভর্নেন্স আছে, রুল অফ ল আছে। প্রফেসর ইউনূস ওই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। 7 মাসে উনি দারুণ কাজ করেছেন। একটা ছোট্ট উদাহরণ আমরা গত আলোচনাও করেছিলাম, এই যে এয়ারলাইন্সের টিকিট 1/3 নেমে গেল। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি যতটুকু ভেতরের খবর রাখি, দ্রব্যমূল্যের সিন্ডিকেটে ব্যাপক পরিবর্তন আসছে। আমরা সেই প্রসঙ্গে আবার আসবো, আমরা একটু বিরতি যাবো আর কি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। চীন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ এই চীন সফরের যে গুরুত্ব প্রধান উপদেষ্টার, সেটা আসলে স্বাভাবিক কারণেই, গ্লোবাল পলিটিক্সের কারণেই এই গুরুত্বটা অন্য মাত্রা নিয়েছে। এবং প্রফেসর ইউনূস চীন গেলেন 4 দিনের রাষ্ট্রীয় সফরে, এবং তাকে যেভাবে আপ্যায়ন করা হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে, আসলে
বাংলাদেশ থেকে শুরু হয়েছে, কারণ চীন আপনি জানেন বিমান পাঠিয়েছিল, বিশেষ বিমানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং উনি প্রথম যান হাইনান প্রদেশে এবং সেখানে তাকে ব্যাপক সংবর্ধনা, অনেকে একটু অবাক হয়েছেন যে মনে হচ্ছিল যে উনি সেখানে অনেক পুরনো ব্যক্তি, আসলে তো তাই। দেখুন, প্রফেসর ইউনূসের সাথে প্রতিদিন বাংলাদেশ একটা ভিন্ন উচ্চতায় উঠছে এবং এই চীন সফরে আমরা কি টের পেলাম? তার আগে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে উনি যে ভূমিকা রাখলেন, ওই যে আমাদের শ্রমিকদের ব্যাপারে একটা চিঠি দিলেন আর সমাধান হয়ে আমাদের গেল। প্রত্যেক দিন বাংলাদেশ একটি নতুন উচ্চতায় উঠছে প্রফেসর ইউনূসের হাত ধরে, তার নেতৃত্বের কারণে। এবং আপনি লক্ষ্য করেছেন গুতেরেসকে আনার পরে কি হলো, আবার সেই টাকাটা ঠিক পাওয়া গেল। নিশ্চিত আপনি রোহিঙ্গা সংকটের সময় উনি যে রোল প্লে করলেন এবার জাতিসংঘ মহাসচিবকে নিয়ে, এটা আনপ্রেসিডেন্ট। এবং রেজাল্ট পাওয়া গেল সরাসরি সাথে সাথে $73 মিলিয়ন আপনি পেলেন সাথে সাথে। হাইনান প্রদেশের উনি উপদেষ্টা, এটি আমরা অনেকেই কিন্তু জানতাম না। এবং শুধু হাইনান প্রদেশ না, তিনি পৃথিবীর অনেক দেশের ইনক্লুডিং ইউএই, তার কিন্তু অনেক গভর্নমেন্ট অ্যাফেয়ার্সের উপদেষ্টা প্রফেসর ইউনূস। 16 বছর আমাদের যে দুঃখটা ছিল, বাংলাদেশের সরকার প্রফেসর ইউনূসের যে যোগ্যতা তাকে কোনো কাজে লাগাতে পারে নাই, উল্টো বিষোদ্গার করেছে, তাকে সুদখোর ইত্যাদি ইত্যাদি বলে বিশ্বের কাছে একটা অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেছে এবং দেশের ভেতরে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আমি তখন প্রায়ই বলতাম, দেশটির দুর্ভাগ্য হচ্ছে এরকম একজন গ্লোবাল কোয়ালিটির লিডারকে যেই দেশ ধারণ করতে পারে না, এটি ওই দেশের দুর্ভাগ্য, ব্যক্তির না। এখন আমরা যদি দেখি যে তার চীন সফরে যেটি আপনার ঘটলো 4 দিনের সফরে, এইটি বাংলাদেশে কোনো সরকার প্রধানের জীবনে ঘটে নাই। এই যে আপনি নৈকট্য ট্রেড পেয়েছেন লিডারশিপের সাথে, তার মানে আমরা অ্যাট পার কথা বলি। আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যে চুক্তিটা হলো, এটি কিন্তু বাংলাদেশ, দেখুন আমাদের 54টি অভিন্ন নদী আছে এবং তার অনেকগুলোর সৃষ্টি কিন্তু হিমালয় থেকে, তিব্বত থেকে, চায়না থেকে। কাজেই আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট যদি আপনি সলভ করতে পারেন, বাংলাদেশের উন্নয়নের একটা বড় অংশ কিন্তু আপনি সলভ করে ফেলতে পারবেন। চীন কিন্তু আপনার আজকে সিল্ক রোড পুনর্জীবন বলি, অবকাঠামোতে অন্তর্ভুক্তি বলি, এমনকি আমাদের জীবনমান উন্নয়নের জায়গাটি বলি, উনি যে দারুণভাবে চীন সফর করলেন এবং বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে একের পর এক, আপনি জানেন প্রায় $2.5 বিলিয়ন কমিটমেন্ট আদায় করেছেন গ্রান্ট এবং লোন হিসাবে। আমার শুধু দুঃখ হয় $234 বিলিয়ন যদি আমরা কিছুটা ফেরত আনতে পারতাম। আপনি দেখুন, $2.5 বিলিয়ন আনতে গিয়ে একটা কত ত্যাগ তিতিক্ষার ভেতরে যেতে হয়। আর দেশ থেকে যারা 234 বিলিয়ন পাচার করেছে, আমি নিশ্চিত জানি এবং প্রফেসর ইউনূস আছে বলেই আমি কথাটা বলছি, আমরা একটা বড় অংশ ফেরত আনতে পারবো। যদিও পৃথিবীর এটা খুব ক্রিটিক্যাল কাজ, ওনারা তো আর অনেকভাবে লুকিয়েছেন, কিন্তু সেই দেশের সরকার যদি সহযোগিতা করে তখন আর ক্রিটিক্যাল থাকে না। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বশেষ যুক্তরাজ্য সফর দেখি, উনি খুবই এবং তৎপর। উনি অত্যন্ত তৎপর। উনি কিন্তু ক্যাটেগরিক্যালি বলেছেন যে এস আলম বলি, বেক্সিমকো বলি, সালমান রহমান বলি, অথবা নজরুল ইসলাম বলি, এরা সবাই চুরি করতেন একটি পরিবারের জন্য। তারা ছিলেন ক্যাশিয়ার, ফ্রন্টম্যান, আপনার ঘুরে ঘুরে টাকা আদায় করেছেন, সরকার দরজাগুলো খুলে দিয়েছিল, ব্যাংক লোপাট করতে সুযোগ দিয়েছিল। উনি বলেছেন আল জাজিরার সাথে সাক্ষাৎকারে, একটি পরিবারের কারণে প্রায় $20 বিলিয়ন লুট করা হয়েছে ব্যাংক থেকে। আপনি নিশ্চিত বুঝতে পারছেন পরিবারটি কারা। কাজেই এই পরিবারকে আমরা যদি আবার কোনো কারণে বিচারের আওতায় না দেখি এবং আমরা যদি দেখি যে কি অদ্ভুত সব কারণে তাদের রাজনৈতিক অধিকার নিয়ে কথা হচ্ছে, অত্যন্ত বেমানান। সময় ঠিক করে দিবে কখন কোন আলোচনা আপনার করতে হবে। এখন এটি কিন্তু একটা বেমক্কা আলোচনা। এবারের ঈদ একটু ব্যতিক্রম। প্রথম কথা হলো স্বৈরাচার মুক্ত একটি দেশ, মানুষের মধ্যে এই কারণে এক ধরনের স্বস্তি রয়েছে। আর আমরা লক্ষ্য করছি যে ভোগান্তি ছাড়াই মানুষ যার যার বাড়িতে যেতে পেরেছে। আর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটি হলো এই রমজান এবং ঈদে যে দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা। এবং আমরা কতদিন ধরে ভুলে গিয়েছি যে রমজানে বা ঈদে জিনিসপত্রের দাম বাড়বে না। এটা একটা আজগবি কথা যে বাড়বে না, এরকম একটা আজগবি কথা। সেই ঘটনা কিন্তু এখন ঘটেছে আবার। এবং সাধারণ মানুষ এই ঈদে যে স্বস্তি পেয়েছে সেটা আসলে একটা অন্যরকম। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একসময় আমরা বলতাম যে উন্নত দেশে উৎসবের সময় বাজার মূল্য স্থিতিশীল থাকে, কখনো কখনো কমে। অবাক হয়ে লক্ষ্য করলাম এবার বাংলাদেশে ওই ঘটনাটাই ঘটলো।
আমরা ক্রিসমাসের সময় যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে যেরকম দেখি, বাংলাদেশে কিন্তু ওই ঘটনাটা ঘটলো। দ্রব্যমূল্যের কোনো বৃদ্ধি নাই, বরঞ্চ কোথাও কোথাও কমেছে। এবং যেইভাবে জার্নি করে মানুষ এবার বাড়ি গিয়েছেন, আমাদের এতগুলো মিডিয়া, আমি অবাক হয়ে লক্ষ্য করছি, ট্রেন জার্নির কথা বিশেষ করে বলি, যেই জার্নিতে আপনার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এবং যেহেতু গত ফ্যাসিবাদী শাসনের লোকজন নাই, তাদের সিন্ডিকেট নাই, তাদের কালোবাজারি নাই, আপনি দেখেন যে টিকিট নিয়ে কোনো অভিযোগ নাই বাংলাদেশের। আমি সত্যি চাই যে আগামী সময় মতো ট্রেন ছাড়ছে, এটা আরো প্রত্যেকটা ট্রেন সময় মতো ছাড়ছে। উল্টো আপনার হ্যাঁ। ঢাকা নারায়ণগঞ্জের মতো রুটে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, ঈদের স্পেশাল ট্রেন, পোশাক শ্রমিকদের বাড়ি যাওয়ার জন্য স্পেশাল ট্রেন হয়েছে। আমরা ধীরে ধীরে সেই দেশটি দেখতে পাচ্ছি যেটি নাগরিকরা চায়। আচ্ছা, এখন আপনাকে বলি, এই যে বাসের টিকিট, সেটিও কিন্তু এবার অভিযোগ অনেক কম। কিন্তু আমাদের কয়েকটা জিনিস মাথায় নিতে হবে, আমরা টেকনোলজিকে যেন এমব্রেস করতে পারি। সব বাসের টিকিট আপনি অনলাইন করে দেন, তাহলে কি হবে? ফুটপাতের উপরে আপনার যে ছোট ছোট যে বাসের কাউন্টারগুলো, সেগুলো থাকবে না। আপনি ঘরে বসে টিকিট কাটবেন, আপনার সময় আপনি আরও মূল্যবান কাজে লাগাবেন, আপনার পরিজনকে সময় দিবেন, বাচ্চাকে সময় দিবেন। বাসের লাইনে আপনি কেন সময় দিবেন? এই জায়গাটা আমি আগামী ঈদে দেখতে চাই। 100% বাসের টিকিট যেন অনলাইনে বিক্রি হয়, লঞ্চের টিকিট যেন অনলাইনে বিক্রি হয়, এবং আপনার ফেরির টিকিট অনলাইনে। অনলাইন টিকিটিং, ডিজিটাল টিকিটিং, টিকিটিং বাংলাদেশকে একটা ডিফারেন্ট উচ্চতায় নিয়ে যাবে। আমরা বিদেশে গিয়ে ঠিক যেই কাজটা পাই, কনসার্টের টিকিট অনলাইনে হয়ে যাচ্ছে। একটি সরকার যদি আপনার সুশাসনের সরকার হয় এবং সুশীল মানুষের সরকার হয়, ভালো নেতৃত্বের সরকার হয়, দুর্নীতিহীন হয়, তারা দেশকে যেভাবে চালাতে পারেন, অন্তর্বর্তী সরকার দেশকে চেষ্টা করছেন ওই জায়গায় নিয়ে যেতে। এবং এবারের ঈদ কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা বড় উপহার অন্তর্বর্তী সরকারের। দ্রব্যমূল্য বাড়েনি, রোজায় দ্রব্যমূল্য বাড়েনি, এটা আমাদের নিকট ইতিহাসে কখনো ঘটেনি। কিছু লোক ফেসবুকে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইড এজেন্ট, যারা অপরাধী, তারা ছড়াচ্ছেন আতঙ্ক। এই ঈদের নাকি ওই তারিখে উনি এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্টে যেন জমাবেশ হয়। এগুলো হাস্যকর হয়ে উঠছে দিন দিন। এটি আপনার মনে আছে যে প্রায় আমরা বলি যে হরতালটি কেমন হলো, মানে ওই যে আওয়ামী লীগ যে হরতাল ডাকে, আওয়ামী লীগকে 5 বছর বিরত থাকতে হবে যে কোনো কথা বলার থেকে। তাদেরকে এখন একটাই কাজ, অনুশোচনা করা এবং অপরাধ স্বীকার করা। যেইভাবে 12 জন লোক মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ফেরত দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন যে আমরা কিছু বেনিফিট নেওয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে উপস্থাপন করেছিলাম, একইভাবে আওয়ামী লীগের উচিত হবে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যে অপরাধ স্বীকার করা, যে আমি জামালপুরে গুলি করেছিলাম, আমি মোহাম্মদপুরে গুলি করেছিলাম। এই পথ ছাড়া আওয়ামী লীগের কোনো পথ আমি দেখছি না। এইসব গুজব ছড়িয়ে আওয়ামী লীগ নিজেকে একটি চরমপন্থী, উগ্রবাদী, বিচ্ছিন্নতাবাদী দল হিসেবে উপস্থাপন করছেন। দলটির এত বড় ক্ষতি, একবার ক্ষতি করে গেছেন শেখ হাসিনা 16 বছরে, আরেকবার ক্ষতি করছেন 5ই আগস্টের পরে। কাজেই এদের উষ্মা ছাড়া, এদের মিথ্যাচার ছাড়া, এদের কিছু কাল্পনিক ঢাকা বিমানবন্দর ঘেরাও ছাড়া মানুষের আর কোনো শঙ্কা নাই। এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে। দেখুন, একসময় আওয়ামী লীগকে আস্তে আস্তে আওয়ামী লীগকে আমাদের মাথার মাইন্ডসেট থেকে বাস্তবতার নিরিখে বিচার করতে হবে। আপনি ভুলে যাবেন আওয়ামী লীগ বলে একটা বড় দল ছিল, তারা একসময় নির্বাচিত হতো কখনো কখনো, ওগুলো আপনি ভুলে যান। এখন আপনি মনে রাখেন আওয়ামী লীগ সেই চরমপন্থী, উগ্রবাদী, বিচ্ছিন্নতাবাদী দল, যাদের 1000-5 লোক কলকাতায় পালিয়ে আছেন, যারা প্রায় $234 বিলিয়ন চুরি করে নিয়ে গেছেন, 3টি নির্বাচন হতে দেয়নি। এইভাবে আপনি আওয়ামী লীগকে দেখবেন। আমাদের কোনো চিন্তক, আমাদের কোনো রাজনীতিবিদ, এমনকি সরকারের কেউ আওয়ামী লীগকে অতীতের আওয়ামী লীগ হিসাবে দেখছেন। আওয়ামী লীগকে আমাদের চিন্তার জগৎ থেকে বিদায় করে দিতে হবে। আমাদের নতুন চিন্তা আমাদের চিন্তার জগতে আনতে হবে। তরুণদের স্বপ্নকে আপনি দারুণভাবে চিন্তার জগতে আনেন। বাংলাদেশ, প্রফেসর ইউনূসের সাথে আমি যখন অনেক দিন কাজ করতাম, উনি বারবার আমাকে উদ্ভাবনী শক্তির কথা বলতেন। এই যে উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশ যে আপনার কত ভালো, এটি ধোলাইখালে গিয়ে আপনি আরেকবার দেখে আসেন, কেরানীগঞ্জের শিপইয়ার্ডে গিয়ে আপনি আরেকবার দেখে আসেন। এই বাংলাদেশ, বগুড়ার হালকা ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে আপনি আরেকবার দেখে আসেন। বিগত অনেকগুলো সরকার, শুধু হাসিনার সরকার না, বাংলাদেশকে সঠিক অর্থে উদ্ভাবনী শক্তি বিকশিত হোক চায়নি, মানুষ লিবারেটেড হোক চায়নি। তারা চেয়েছে তাদের কালো শাসন জেকে থাকবে এবং অদ্ভুত একটা চরিত্র রাজনীতিবিদ,
বা এই চরিত্রটা বাংলাদেশের মানে উপহাসের চরিত্র হিসাবে থাকুক, ভালো রাজনীতিবিদরা যেন আমরা নতুন করে দেখতে পাই। আপনি একটু আগে বলছিলেন তরুণদের অন্তর্ভুক্তি দলগুলোতে। দেখুন বিএনপি জামাতের মতো দলকে বা এমনকি বামপন্থী দলগুলোকে আপনার তরুণদের অন্তর্ভুক্তির পথ সুগম করে দিতে হবে, নারীদের অন্তর্ভুক্তির পথ সুগম করে দিতে হবে। এই দুটি জনগোষ্ঠীকে বাধা দিয়ে আপনি নিজের যা ক্ষতি করছেন এটি আপনার হয়ে আর কেউ করতে পারবে না। কাজেই আমি মনে করি যে তরুণদের দল ভোট পাক, বড় দলগুলো তরুণদেরকে অন্তর্ভুক্ত করুক। পার্লামেন্টটিকে যেমন গত পার্লামেন্টটিকে আমরা বলছিলাম বা তার আগেরগুলোকে ব্যবসায়ীরা ভরে গেছিল, কালো টাকার মালিকরা ভরে গেছিল, যাদের অর্থের উৎস ঠিক নাই তারা ভরে গেছিল। আগামী পার্লামেন্ট যেন আমি বলতে পারি 100 জন তরুণ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে এবং আমি তার শারীরিক আচরণ, কথা বলার ভঙ্গি, প্রশ্ন করা, সাজেশন দেওয়া দেখে বাংলাদেশ নতুন হাইটে যাবে, এরকম একটি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।